ওকে, স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় লেকচারে। হ্যাঁ, তো আজকে মূলত আমরা আলোচনা করবো রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, তো ঠিক আছে, শুরু করে দেওয়া যাক। ওকে, ঠিক আছে, চলো। ওকে, তো দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জানতে গেলে তোমার কিছু কিছু জিনিস জানতে হবে। হ্যাঁ, তো প্রথমত হইতেছে তোমার তেজস্ক্রিয় মৌল কাদেরকে বলা হয়। তেজস্ক্রিয় মৌল, হুম, দেখো তেজস্ক্রিয় মৌল আমরা তাদেরকে বলি, হ্যাঁ, যারা কি করে বলতো, যে সমস্ত মৌল, যেসব মৌল স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ভাবে মানে আপনি বা নিজে নিজে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবেই, মানে কোনো চাপ ছাড়াই আলফা কণা, এটাকে বলা হয় আলফা কণা। আলফা বিটা, এটাকে বলা হয় বিটা কণা, ঠিক আছে, বিটা। হ্যাঁ, এবং এটাকে গামা কণা বলা হয়। তো গামা কণা নিঃসরণ করে। ওকে, ঠিক আছে, তাদেরকে কি বলা হয় বলা দেখি, তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। ওকে, ওকে, দেখো পর্যায় সারণীতে তোমার, তো পর্যায় সারণীতে হয়ে গেছে 83, যাদের পারমাণবিক সংখ্যা 83। হ্যাঁ, 83 অথবা তার প্লাস, বুঝছো? পারমাণবিক সংখ্যা কত বড় দেখি, যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 83 অথবা 83 থেকে বেশি, হুম, ঠিক আছে, তারা কিন্তু তোমার তেজস্ক্রিয় আচরণটা প্রদর্শন করে। এবং তেজস্ক্রিয় মৌলসমূহ কোন কোন কণা নিঃসরণ করে বলতো, এক হচ্ছে আলফা কণা, দুই হচ্ছে বিটা কণা, তিন নম্বর কি বলো দেখি, গামা কণা। তো এটা মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। দেখো কয়েকটা এক্সাম্পল দেখো, ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়াম আসতে পারে। হ্যাঁ, ইউরেনিয়াম, ইউরেনিয়াম কত বড় দেখি, ইউ 92, ঠিক আছে, এটা কিন্তু তেজস্ক্রিয় মৌল, আর এটা কিন্তু আলফা বিটা গামা নিঃসরণ করে। আবার দেখো রেডিয়াম, রেডিয়াম এটা কত 88 ছিল, ঠিক আছে, আর সো এটাও কিন্তু আলটিমেটলি কি নিঃসরণ করে বলতো, আলফা বিটা গামা। দেখো এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা কত বলতো, 83 থেকে বেশি। সো এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। ওকে, ওকে, চলো নেক্সট টপিক যাই। ওকে, এখন দেখো হিলিয়াম, আলফা কণা কাকে বলা হয়, এখান থেকে একটা টপিক আসে, আলফা কণা কাকে বলা হয়। ওকে, আলফা কণা, সেটাকে আলফা এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে, তো মাথায় রাখবো আলফা কণা কাকে বলা হয়। তো দেখবা যে হিলিয়াম নিউক্লিয়াসকে, বুঝছো, হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে, নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। হ্যাঁ, ওকে, দেখো, ধরো তোমার হিলিয়াম এটা, তো তুমি কি জানো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো, 2, ভর 4। হ্যাঁ, তো ইলেকট্রন কয়টা, 2টা। ওকে, তো এটা হচ্ছে তোমার হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস, এটা প্রথম শেল, প্রথম শেলে কয়টা ইলেকট্রন আছে, 2টা। ওকে, দেখো 2টা ইলেকট্রন ছিল এখান থেকে, তো তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানে যাবে, তুমি ইলেকট্রন নিঃসরণ করো। দেখো তুমি যদি আলফা কণা পাইতে চাও, আলফা কণা পাইতে গেলে কি পাইতে হবে বলতো, হিলিয়াম নিউক্লিয়াস পাইতে হবে, ঠিক আছে। এখন হিলিয়াম নিউক্লিয়াস পাইতে গেলে তোমার তো ইলেকট্রন রাখা যাবে না, যাবে কি, যাবে না। তোমাকে কি করতে হবে, ইলেকট্রন সরাইতে হবে। এখন কয়টা ইলেকট্রন সরাইতে হবে, 2টা ইলেকট্রন সরাতে হবে, ঠিক আছে, দুটো ইলেকট্রন সরাও। এখন সেখান থেকে তোমার আসছে কয়টা, 2টা, এখন তুমি 2টা ইলেকট্রন সরাও, ঠিক আছে, তখন কি হবে বলো দেখি, হিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছো, তার মানে কি 2টা প্লাস চার্জ যুক্ত হবে না তোমার। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তো এই যে তোমার হিলিয়াম 2+, হ্যাঁ, Ac2+, হ্যাঁ, 2 4, একে তোমার কি বলা হয় বলতো, একে আলফা কণা বলা হয়, ঠিক আছে, একটু মাথায় রাখবো, ঠিক আছে। তো চলো এর বৈশিষ্ট্যগুলো দেখি। তো বৈশিষ্ট্যগুলো কি বলতো, একটু দেখে দেখে বলো। তো এক, এটা কি বলতো, হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কি বলতো, কি হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, 2 ভর কত, ভর 4, 4। 3 কি বলো দেখি, প্রোটন কটা আছে এখানে, প্রোটন তোমার 2টা, প্রোটন তো সেন্স নেই, ইলেকট্রন কিন্তু নাই, কিন্তু প্রোটন আছেই 2। নিউট্রন কটা বলো দেখি, নিউট্রন এটাও 2, কারণ কি 4 থেকে 2টা বাদ দিলে আলটিমেটলি 2 হয়, বুঝছো। ওকে, সো 5 নাম্বার কি বলো দেখি। ওকে, ইলেকট্রন সংখ্যা কত বলো তো, ইলেকট্রন 0 নাই। হ্যাঁ, ইলেকট্রন কিন্তু বাদ হয়ে গেছে, আগে ছিল 2টা, তো 2টা ইলেকট্রন ত্যাগ করার পর ইলেকট্রন 0। তো এখন এর বেগ কত, বেগ হইতেছে তোমার 1.7 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দেখো এত হতে 2.5 ইন্টু 10⁻⁷।
এত মিটার পার সেকেন্ড অব্দি, বুঝছো? এই বেগটা এই রেঞ্জের মাঝে থাকে, বুঝছো? ওকে, আলফা কণার বেগ এই রেঞ্জের মাঝে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এগেইন বলি, আলফা কণা হইতেছে হিলিয়াম নিউক্লিয়াস। তো এর ভর হইতেছে 4, প্রোটন সংখ্যা 2টা, নিউট্রন 2টা এবং ইলেকট্রন নাই। ওকে, আর বেগ এটা আপ। আশা করি বুঝতে পারছো না। চলো নেক্সট টপিকে যাই। ওকে, দেখো, চলো পরবর্তী একটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। উপকরণ। উপকরণ। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে, রাদারফোর্ড, রাদারফোর্ড, রাদারফোর্ড মডেলের উপকরণগুলো কি কি হতে পারে? দেখো, 1 নাম্বার, দেখো প্রথমত হইতেছে তেজস্ক্রিয় মৌল থেকে কি নিঃসরণ হতে হবে? তেজস্ক্রিয় মৌল আলফা, বিটা, গামা নিঃসরণ হতে হবে। সরি, আলফা বিটা নিঃসরণ হতে হবে, সরি আলফা নিঃসরণ হতে হবে, ঠিক আছে? ওকে, 2 নাম্বারটা কি বলতো? জিঙ্ক সালফাইড পর্দা লাগবে, জিঙ্ক সালফাইড পর্দা। এখন কেন জিঙ্ক সালফাইড পর্দা লাগে এটা একটু পরে বলতেছি আমি, ঠিক আছে? 3 নাম্বার কন্ডিশনটা কি বলতো, কি শর্তটা ছিল? তো স্বর্ণপাত লাগবে, স্বর্ণপাত লাগে, যার পুরুত্ব 0.0004 সেন্টিমিটার। ওকে, এত পুরু। এখন তুমি যে স্বর্ণপাতটা ইউজ করবে, হ্যাঁ, তার পুরুত্ব কত বড় দেখি? 0.0004 সেন্টিমিটার। ওকে, আশা করি এটা তুমি বুঝতে পারছো এটা। ওকে, সেটা সুন্দর করে নোট করে নিবা, হ্যাঁ। ওকে, নোট করে গ্রুপে পোস্ট করে দিবা। ওকে, ঠিক আছে। চলো এখন এখন জানবো যে কেন জিঙ্ক সালফাইড পর্দায় ইউজ করা হয়, ঠিক আছে? তো জিঙ্ক, প্রশ্ন হইতেছে জিঙ্ক, কোশ্চেন, হ্যাঁ, জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়? ওকে, ওকে, দেখো, প্রথমত মাথায় রাখবো জিঙ্ক সালফাইড পর্দাটা কি জানো? জিঙ্ক সালফাইড পর্দা প্রতিপ্রভা সৃষ্টিকারী বা অনুপ্রভা সৃষ্টিকারী, প্রতিপ্রভা বা অনুপ্রভা, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে? পদার্থ। ওকে, আচ্ছা, একটু পরে বলতেছি প্রতিপ্রভা কি অনুপ্রভা কি। ওকে, ওকে, ঠিক আছে। তো তাই কি হয়েছে জানো তো? এটি কি করে বলতো? এটি বিভিন্ন শক্তির, হ্যাঁ, বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে, ঠিক আছে? ফোটন, ফোটন বা আলো, আলো, ঠিক আছে? ফোটন বা আলো, হ্যাঁ, আলো, ঠিক আছে? আলো শোষণ করে, শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবা একটু, এই লাইনটা মাথায় রাখবা, দৃশ্যমান আলো বিকিরণ করে। আচ্ছা, তাই তোমার কি বলতো জিঙ্ক সালফাইড পদার্থ ব্যবহার করা হয়। ওকে, এটা মাথায় রাখবা। এখন দেখো, এখানে প্রতিপ্রভা বা অনুপ্রভাব সৃষ্টিকারী পদার্থ মানে কি? দেখো, এখানে একটা টার্ম আসে, ধরো এটা তোমার জিঙ্ক সালফাইড পর্দা, ঠিক আছে? কি বলতো এটা? জিঙ্ক সালফাইড পর্দা এটা। আচ্ছা, এটা যদি জিঙ্ক সালফাইড পর্দা হয়, হ্যাঁ, তো দেখো, ওকে, ধরো এখানে কিছু পড়ছে, বুঝছো? এখানে কিছু পড়ছে, তো এটা তো কালো বা ব্ল্যাক, ঠিক আছে? তখন কি করতে পারো দেখি, যদি কিছু পড়ে তো কি করবে, এই বিভিন্ন রকম আলো শোষণ করবে। ধরো আগত রশ্মিগুলো আসছে এই পাশ থেকে, এখন আসার পর ধরো এরকম আসছে, তো এখানে দেখো সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়বে, বুঝছো? ধরো এরকম তোমার কি করছে, এখানে রেড লাইট কিছু আসছে, বুঝছো? এটা আসছে, ওকে, এরকম পড়ছে, হ্যাঁ। তো সে কি করবে, এরকম সাদা সাদা দাগ, দাগ বা ছোপ ছোপ দাগ কি করবে বলো দেখি, এরকম ফুটে তুলবে, বুঝছো? তো এইগুলোকে আমি কি বলি বলো দেখি, এটাকে প্রতিপ্রভা বা প্রতিপ্রভা। আচ্ছা, অনুপ্রভা, হ্যাঁ। এখন দেখো, এগেইন বলি, এই যে পর্দার গায়ে তোমার কি পর্দাটা ছিল ব্ল্যাক, হ্যাঁ, তো পর্দার গায়ে যে তোমার সাদা সাদা ছোপ ছোপ দাগ উৎপন্ন হবে, বুঝছো? একে আমি কি বলি বলতো? প্রতিপ্রভা বা অনুপ্রভা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো এখন রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষাতে চলে যাবো। ওকে, ওকে, চল পরীক্ষা, প্রসিডিউর আগেই। পরীক্ষাটা কেমন, মানে রাদারফোর্ডের পরীক্ষাটা কেমন ছিল দেখো। তো প্রথমত কি হয়েছিল? তো প্রথমত উনি, ওকে, দেখো প্রথমত একটু জিঙ্ক সালফাইড পর্দা নিছে, হ্যাঁ। কি বলতো এটা? জিঙ্ক সালফাইড পর্দা। ওকে, ঠিক আছে।
ওকে, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় মৌল, এখানে তেজস্ক্রিয় মৌল, এটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। তো এখন তেজস্ক্রিয় মৌল যদি এটা হয়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। তো তারা কি করবে বলতো, আলফা নিঃসরণ করবে না, তারা কি করবে, আলফা কণা নিঃসরণ করবে, নিঃসরণ। ওকে, এখন তুমি কি জানো আলফা কণা তোমার কোন চার্জ বিশিষ্ট বলো। আলফা কণা তুমি বলবা যে ভাই প্লাস চার্জ বিশিষ্ট, তুমি কি জানো আলফা কণা হইতেছে এটা এরকম, আলফা কণা হইতেছে তোমার হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে, 2 4 প্লাস প্লাস। তো এর চার্জ কত বলতো, এর চার্জ ছিল হইতেছে প্লাস প্লাস চার্জ, মানে 2 বা 2 প্লাস চার্জ ছিল, বুঝছো, 2 প্লাস। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আচ্ছা, দুইটা প্লাস চার্জ ছিল, ওকে দেখো, আলফা কণা নিঃসরণ করবে। ঠিক আছে, দেখো এটা এটা কি ছিল, এটা ছিল তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয়। আচ্ছা, তো এরা কি করবে, আলফা কণা নিঃসরণ করবে, আলফা কণা। তো আলফা কণা কি বলতো, প্লাস প্লাস চার্জ যুক্ত না, প্লাস প্লাস চার্জ যুক্ত ছিল। ওকে, তো এইখানে দেখো এটা কি বলতো, জিঙ্ক সালফাইড পর্দা। আচ্ছা, এইখানে ছিল স্বর্ণপাত। তো স্বর্ণপাতের তোমার নিউক্লিয়াসটা এটা, এটা বাইরের শিলের ইলেকট্রন গুলো, স্বর্ণপাতের ইলেকট্রন গুলো এগুলো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এটা কি ছিল বলতো, স্বর্ণপাত, স্বর্ণপাত। ওকে, সো এখন দেখো এখানে তোমার কি হবে, ইলেকট্রন পাস, এই আলফা কণাগুলো পাস করবে এরকম করে। ওকে, দেখো, ওকে, এটা কিন্তু নিউক্লিয়াস ছিল, এটা কি বলতো, এটা নিউক্লিয়াস ছিল, এটা কিন্তু একটু মাথায় রাখবা, স্মরণে রাখবো যে নিউক্লিয়াস ছিল। হুম, দেখো, তো ম্যাক্সিমাম কণাগুলো কি হয়েছিল বলতো, দেখো, পর্যবেক্ষণটা কি ছিল তোমার, পর্যবেক্ষণটা ছিল এরকম, মানে তুমি কি তাকাইছিলা, তো 1 নম্বর ছিল ম্যাক্সিমাম বা সর্বাধিক আলফা কণা, আলফা রশ্মি গুলো কি ছিল, এগুলো আলফা রশ্মি না, এগুলো এগুলো ছিল বলতো কি, আলফা রশ্মি, হ্যাঁ। তো সর্বাধিক আলফা রশ্মি কি করতো, একদম সোজাসুজি চলে যাইতো, বুঝছো, সোজা গিয়ে কোথায় পড়তো বলো, সোজা গিয়ে, হুম, জিঙ্ক সালফাইড পর্দাতে আঘাত করতো। এটা আমার পর্যবেক্ষণ ছিল, আঘাত করতো, হ্যাঁ। তো এখন আঘাত করার ফলে দেখো তো এগুলো কি হয়েছিল, এখানে কি সাদা সাদা দাগ উৎপন্ন হয়নি, ছোপ ছোপ দাগ উৎপন্ন হয়েছে না, এটাকে কি বলা হয় বলো দেখি, প্রতিপ্রভাব বা অনুপ্রভাব বলা হয়, ঠিক আছে। ওকে, দেখো, ওকে, এটা হলো, দেখো কিছু পরিমাণ কণা, হ্যাঁ, কি করছিল বলো দেখি, যখন এই কণাগুলো কি করছিল, নিউক্লিয়াসের কাছাকাছি যখন গেছিল, হ্যাঁ, তো এরা যখন কাছাকাছি যাচ্ছিল তখন কি করছে, কিছু পরিমাণ কণা বেঁকে যাচ্ছিল, বুঝছো, কিছু পরিমাণ কণা কি করতেছিল, বেঁকে যাচ্ছিল, বুঝছো। তো 2 নম্বর পর্যবেক্ষণটা কি ছিল, কিছু পরিমাণ কণা, পরিমাণ আলফা রশ্মি, হ্যাঁ, আলফা রশ্মি কি করতো, বেঁকে যাচ্ছিল, বেঁকে কিন্তু এগেইন তারা কিন্তু জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়ছিল এবং অনুপ্রভা সৃষ্টি করতেছিল বা উজ্জ্বল ছোপ ছোপ দাগ সৃষ্টি করতেছিল, হুম, বেঁকে যাচ্ছিল, ঠিক আছে। এখন দেখো, আর এখান থেকে এখানের মাঝে কি জানো, এখানে 20,000-এর মধ্যে একটা, ঠিক আছে, কি বলতো এটা, এইটা ছিল 20,000-এর মধ্যে একটা, যেটা কি করছিল, যাচ্ছিল। তো এখানে যে নিউক্লিয়াসটা আছে সেখানে আঘাত পাইছে, বুঝছো, নিউক্লিয়াস আঘাত পেয়ে কি করতে বলতো, বিপরীত দিকে ফেরত আসছে, মানে যে পাশে গেছে সে পাশে আবার ফেরত আসছে, ঠিক আছে। আর 3 নম্বর শর্তটা কি ছিল, তো 20,000-এর মাঝে, 20,000 এখন 200 হাজার হচ্ছে, হ্যাঁ, মাঝে একটি রশ্মি কি করতে বলতো, একটি আলফা রশ্মি, আলফা বিপরীত দিকে ফেরত আসছে, হ্যাঁ, বিপরীত দিকে ফেরত আসছে। ওকে, আচ্ছা, এটা তোমার পর্যবেক্ষণ ছিল, ঠিক আছে। ওকে, এখন বুঝতে পারছো তো, দেখো এগেইন বলি, এখানে তুমি তেজস্ক্রিয় রশ্মি রাখছো, ওখান থেকে তোমার স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আলফা কণা নিঃসরণ হয়েছে, হ্যাঁ। তো আলফা কণা কি করছো, স্বর্ণপাতের ভিতর দিয়ে পাস করছো। তো আলফা কণা কার ভিতর দিয়ে পাস করছো, স্বর্ণপাতের ভিতর দিয়ে পাস করছো। ওকে, দেখছো ম্যাক্সিমাম আলফা রশ্মি কি করতেছিল, একদম সোজাসুজি চলে যাচ্ছিল এবং জিঙ্ক সালফাইডের উপর আঘাত এনে এখানে প্রতিপ্রভাব সৃষ্টি করতেছিল। তো এখন কিছু কণা কি করতেছিল, যখন নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছিল তখন তারা কি করতেছিল বলতো, বেঁকে বেঁকে যাচ্ছিল। আর 20,000-এর মাঝে একটা কণা সেটা কি করতেছিল, নিউক্লিয়াসে আঘাত পেয়ে একদম যে পথে যাচ্ছিল একদম সেম ভাবে বিপরীত দিকে ফেরত আসছিল, বুঝছো। তুমি আশা করি তুমি এটা বুঝতে পারছো, ওকে। ওকে, দেখো, আচ্ছা, একটা
এই রশ্মিগুলো যে একদম সোজাসুজি চলে যাচ্ছে, তো এর মানে কি বলো দেখি? এর মানে তুমি বলতে পারো না যে ভাই এইখানে তোমার নিউক্লিয়াস, এটা কিন্তু পুরো পরমাণুটা, বুঝছো? এটা কিন্তু পুরো পরমাণু, ওকে, এটা পুরো পরমাণু। আর এটা কি বলতো? শুধুমাত্র নিউক্লিয়াস, ঠিক আছে? এগেন বলি, এটা নিউক্লিয়াস। আর এটা কি বলতো? এটা পুরো পরমাণু, হ্যাঁ। দেখো, নিউক্লিয়াস তো নিউক্লিয়াস, সেখানে কিন্তু পজিটিভ চার্জ আছেই। কিন্তু দেখো ওই পরমাণুর মাঝে দেখো তো, অধিকাংশ জায়গা ফাঁকা আছে না? অধিকাংশ জায়গা ফাঁকা আছে বিধায় তো এই রশ্মিগুলো কোনো বাধা না পেয়ে চলে যাচ্ছে নাকি? ওকে। তো তুমি বলবা যে ভাই, অধিকাংশ রশ্মি যখন চলে যাচ্ছে, তখন তুমি বলতে পারো যে ভাই অধিকাংশ রশ্মি এই জন্য চলে যাচ্ছে যে পরমাণুর ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, হ্যাঁ, কোনো বাধা নাই, কোনো ভর নাই। দেখো, যেহেতু তোমার বাধা নাই, তার মানে কি ভর আছে? ভর নাই, হ্যাঁ। দেখো, তুমি নিজেই বলবা, দেখো পরমাণুর ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, কোনো বাধা নেই, কোনো ভর নেই, ঠিক আছে? সেজন্য তারা কি করতেছে বলো দেখি? সোজাসুজি চলে যাচ্ছে। আবার দেখো, কিছু কণা কি করতেছে, যখন কাছাকাছি আসতেছে নিউক্লিয়াসে, তখন কিন্তু বেঁকে যাচ্ছে, হ্যাঁ। আবার একটা কণা কি হইতেছে বলো, একদম সোজাসুজি ফেরত আসতেছে। তুমি বলতে পারো যে ভাই, এইটা ফেরত আসতেছে আর এগুলো বেঁকে যাচ্ছে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এখানে যে প্লাস চার্জ মারতেছি, আর এখানে কিন্তু হয়তো প্লাস চার্জই আছে। কারণ কি, আমি জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে। দেখো, এটা যেহেতু ফেরত আসছে, তার মানে কি বাধা আছে না? ওকে, তাহলে বাধা আছে, তার মানে সেখানে একটা কিন্তু ভর আছে, বুঝছো? এটা কি বলতো? বাধা। নিউক্লিয়াসটা কি বলো? বাধা। তার মানে নিউক্লিয়াস যদি বাধা হয়, সেখানে একটা ভর আছে না? ওকে, ভর বাধা আছে, ওকে, ঠিক আছে। তো এখন বলতেছে যে ফেরত আসছে কেন? ওকে, দেখো, তুমি কি জানো আলফা কণা হইতেছে প্লাস চার্জ যুক্ত। আর যেহেতু তোমার ফেরত আসছে, তার মানে সে অবশ্যই কিন্তু আকর্ষণ করেনি। আকর্ষণ করলে কিন্তু এই রশ্মিটা কিন্তু ওখানে থাকার কথা ছিল, ধরো এটা মাইনাস ছিল, এটা প্লাস। আকর্ষণ করতো, তার মানে কিন্তু দুইটা একসাথে হয়ে যেত, বুঝছো? কিন্তু ফেরত আসছে, তার মানে কি বলতো? বিকর্ষণ করছেন। তো বিকর্ষণ কখন করে বলো দেখি? সমধর্মী চার্জ হলে। তো এখানে যেহেতু প্লাস চার্জ দিছো তুমি, তো আলটিমেটলি এখানে বিকর্ষণ যেহেতু করছে, তো আলটিমেটলি কিন্তু সমধর্মী চার্জ হিসেবে এই চার্জটা কি বলতো? এটা প্লাস চার্জ। নিউক্লিয়াস কি বলতো? প্লাস চার্জ যুক্ত। আচ্ছা, তো এটা তুমি বুঝতে পারছো। চলো সিদ্ধান্তগুলো লিখি এখন তাহলে। তো এটা ছিল পর্যবেক্ষণ। তো সিদ্ধান্তগুলো ছিল এরকম। ওকে, সিদ্ধান্তগুলো এরকম ছিল, দেখো অনেক ইজি ভাষায় লিখে দিচ্ছি। এক, অধিকাংশ অধিকাংশ রেখা কি করতেছিল? অধিকাংশ রেখা সোজা চলে যাচ্ছিল, বুঝছো? কারণ কি বলতো? পরমাণুর অধিকাংশ জায়গা কি ছিল? অধিকাংশ জায়গা ফাঁকা ছিল, ঠিক আছে? আচ্ছা, তো ফাঁকা যেহেতু ছিল, তো পরমাণুর বাইরে কি, নিউক্লিয়াসের বাইরে কি কোনো ভর ছিল? সো সেখানে কিন্তু কি ছিল বলতো? সেখানে কোনো ভর ছিল না। সেখানে ভর ছিল না, ঠিক আছে? ওকে। তো 2 নম্বর দেখো, কিছু পরিমাণ বেঁকে যাচ্ছিল, আর কি হয়েছিল বলতো? কিছু পরিমাণ ফেরত আসছিল, বুঝছো? আচ্ছা, যেহেতু কিছু কণা বেঁকে যাচ্ছিল, হ্যাঁ, তুমি জাস্ট বুঝেছো আশা করি, এবং বিপরীত দিকে ফেরত আসতেছিল, হ্যাঁ, বিপরীত দিকে ফেরত আসতেছিল। তুমি এখান থেকে কি বলতে পারো বলো দেখি? এখান থেকে বলতে পারো না যে আহ তার মানে নিউক্লিয়াসে কি আছে বলতো? নিউক্লিয়াসে, হ্যাঁ, নিউক্লিয়াসে যেহেতু তুমি এখানে প্লাস চার্জ ছুড়তেছো, তো বিপরীত দিকে বাধা পেয়ে ফেরত আসছে, মানে কি বিকর্ষণ হয়েছে। সো প্লাস এবং প্লাস কিন্তু বিকর্ষণ করবে নাকি? তো নিউক্লিয়াসে কোন চার্জ আছে বলতো? নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, বুঝছো? পজিটিভ চার্জ আছে, বুঝছো? চার্জ আছে। আচ্ছা, এগেইন দেখো, তো এখান থেকে দেখো নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে। আচ্ছা দেখো, এখন যখন তুমি দেখতেছিলে পরমাণুর মাঝখানে ফাঁকা ছিল, তার মানে সেখানে ভর ছিল না, ঠিক আছে? তার মানে বাধা ছিল না, বুঝছো? তো এখন এখানে দেখো ফেরত আসছিল, বিপরীত দিকে ফেরত আসতেছিল। তো তুমি কি বলতে পারো? যে ভর আছে, হ্যাঁ, এবং বাধা আছে। এখন দেখো, তুমি কি বলতে পারো না যে পরমাণুর ম্যাক্সিমাম ভর বা সর্বাধিক ভরটাই কিন্তু কোথায় পুঞ্জীবিত আছে বলো দেখি? নিউক্লিয়াসে পুঞ্জীবিত আছে। পরমাণুর সবটুকু ভর, ভর বলতে এটা প্রায় 99.99% ভর, ঠিক আছে? ভর, হ্যাঁ, কোথায় পুঞ্জীবিত আছে বলো দেখি? নিউক্লিয়াসে পুঞ্জীবিত আছে, বুঝছো? ওকে। তো এগেইন বলি, দেখো অধিকাংশ জায়গা ফাঁকা ছিল, হ্যাঁ, ফাঁকা ছিল বিধায় তো আলফা রশ্মিগুলো আমার সোজা চলে গেছিল নাকি? ওকে, ফাঁকা ছিল, বাধা ছিল না, তার মানে ভরও ছিল না, ঠিক আছে? তুমি বলতে পারো যে পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা।
ওকে, এখন যখন কিছু রশ্মি বেঁকে যাচ্ছিল আর কিছু রশ্মি ফেরত যাচ্ছিল, তখন তুমি বলতে পারো যে ভাই এই মাঝখানে যখন বেঁকে যাচ্ছিল তার মানে এখানে কিন্তু একটা বাধা আছে। তো বাধা আছে মানে কি বলতো, ভর আছে। হ্যাঁ, তো তুমি এখান থেকে বলতে পারো কি, বলো দেখি, পরমাণুর অধিকাংশ ভর কোথায় সঞ্চিত আছে বলতো? এটা হচ্ছে তোমার মেইন পয়েন্ট। নিউক্লিয়াসে সঞ্চিত আছে, সরি। ওকে, আর যেহেতু তোমার বিকর্ষণ হয়েছে, ঠিক আছে, বিকর্ষণ হয়েছে তার মানে কি বলো দেখি, বলতে পারো তুমি যদি প্লাস চার্জ ছুটতেছো, তো প্লাস এবং প্লাস কি করে বলো দেখি, বিকর্ষণ করে, তার মানে তোমার নিউক্লিয়াসে যে চার্জটা আছে সেটা কি বলো দেখি, পজিটিভ চার্জ। ওকে, প্লাস চার্জ, ঠিক আছে, এটা বুঝতে পারছো? ওকে, তো এটাই ছিল সিদ্ধান্ত। ওকে, ঠিক আছে, চলো নেক্সট যাই। ওকে, তো একটু সুন্দর করে নোটটা করে নাও, হ্যাঁ। ওকে, ওকে, চলো এখন আমরা জানবো কি বলো দেখি, রাদারফোর্ডের প্রস্তাবনা। তো রাদারফোর্ড মডেলের প্রস্তাবনা সমূহ। মানে কি কি প্রস্তাব দিলেন উনি, ঠিক আছে, দেখো চলো। তো এক নাম্বার দেখো, এক নাম্বার প্রস্তাবে ছিল এরকম। হুম, তো তো এক নম্বর প্রস্তাবনা ছিল এরকম, হ্যাঁ। তো বেশিরভাগ ভর ছিল কোথায় বলো দেখি, নিউক্লিয়াসে ছিল, ঠিক আছে। তো দেখো প্রস্তাবনা ছিল এরকম। তো যে কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে বলতো, নিউক্লিয়াস থাকে, বুঝছো? নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তো তাহলে বলো দেখি, নিউক্লিয়াসটা আবিষ্কার করলো কে? রাদারফোর্ড, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াস অবস্থা, বুঝছো? তো কোশ্চেন আসতে পারে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করছে, হ্যাঁ, রাদারফোর্ড। ওকে, এটা মাথায় রাখবা। তো দেখো নিউক্লিয়াস কোন চার্জ যুক্ত, বুঝছো? নিউক্লিয়াস কি বলো দেখি, নিউক্লিয়াস কি ভারী না পাতলা? নিউক্লিয়াস যেহেতু তোমার বাধা আছে, তার মানে কিন্তু আলটিমেটলি ভর আছে, সো ভারী। নিউক্লিয়াস ভারী, হ্যাঁ। এবং কোন চার্জ যুক্ত? ধনাত্মক চার্জ যুক্ত, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। নিউক্লিয়াসে শুধুমাত্র ধনাত্মক চার্জ থাকে, বুঝছো? ঠিক আছে, তো দেখো যে কোনো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত, হ্যাঁ। তো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস ভারী এবং ধনাত্মক চার্জ যুক্ত ছিল। ওকে, ঠিক আছে। Okay. দেখো পরমাণুর, হ্যাঁ, পরমাণুর ম্যাক্সিমাম ভর কোথায় ছিল বলো দেখি? নিউক্লিয়াসে অবস্থিত ছিল। ওকে, ঠিক আছে। দুই নম্বর শর্তটা কি ছিল? তো দুই নম্বর শর্তটা ছিল এরকম, হ্যাঁ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, ঠিক আছে। পরমাণু ছিল বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ মানে কি, চার্জ ছিল না, এক্সট্রা কোনো চার্জ ছিল না, ঠিক আছে, বিদ্যুৎ নিরপেক্ষ। দেখো এখানে ধরো তোমার প্লাস চার্জ আছে একটা, দুইটা, তিনটা, বুঝছো? তো এখানে ধরো মাইনাস চার্জ দুইটা আছে, দেখো এখানে প্লাস চার্জ কিন্তু আলটিমেটলি বেশি আছে, তার মানে বস্তুটা কোন চার্জ যুক্ত বলো দেখি, পজিটিভ চার্জ যুক্ত ছিল, ঠিক আছে। এখন দেখো আবার মাইনাস 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 প্লাস প্লাস, দেখো এখানে দেখো বস্তুটাতে মাইনাস চার্জ বেশি ছিল, সো দেখো এই বস্তুটা কোন চার্জ যুক্ত ছিল, নেগেটিভ চার্জ যুক্ত। কিন্তু এই কন্ডিশনটা দেখো, প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ। সো এখন বস্তুটা কোন চার্জ যুক্ত ছিল বলো দেখি। দেখো প্লাস একটা মাইনাস প্রশমিত করবে, একটা প্লাস একটা মাইনাস প্রশমিত করবে, এটা এটাকে প্রশমিত করবে। তো তার মানে বলতে পারো বস্তুটা নিরপেক্ষ ছিল, বুঝছো? তো নিরপেক্ষ হওয়ার শর্তটা কি ছিল বলো দেখি। তো নিরপেক্ষ হওয়ার শর্তটা ছিল যতগুলো তোমার কি থাকবে বলো, প্লাস থাকবে, ততগুলো মাইনাস থাকবে, ঠিক আছে। তো তুমি বলো এখানে একটা পরমাণুর মধ্যে প্লাস কোনটা ছিল? প্লাস ছিল তোমার নিউক্লিয়াসে, আর মাইনাস কোথায় ছিল বলো তো? ইলেকট্রন না মাইনাস না? ওকে, ঠিক আছে। তো বলতে পারো না যে যতগুলো প্রোটন থাকবে, ঠিক আছে, যতগুলো প্রোটন নিউক্লিয়াসে, যতগুলো প্রোটন থাকবে, হ্যাঁ, প্রোটন নিউক্লিয়াসে থাকে, বাইরে কি আছে বলতো, বাইরে ততগুলো ইলেকট্রন আছে, বুঝছো? ওকে, আশা করি এটা বুঝতে পারছো, হ্যাঁ। আর তুমি বলতে পারো যে ভাই নিউক্লিয়াস প্রোটন আছে, নিউক্লিয়াসে কিন্তু প্রোটন বাদেও কিন্তু কি আছে বলো দেখি, নিউট্রনও আছে, কিন্তু নিউট্রন কিন্তু তোমার চার্জ নিরপেক্ষ, এটা কিন্তু একটু মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো এটা।
ওকে, 3 নাম্বার কন্ডিশন দেখো, 3 নাম্বার প্রস্তাবনাটা ছিল এরকম। তো দেখো, সৌরজগতে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন কে ঘোরে বলো দেখি? পৃথিবী ঘোরে। কেন্দ্র করে যেমন কে ঘোরে? পৃথিবী ঘোরে। হুম ঘোরে তেমনি, হ্যাঁ, এটা ধরো প্লাস চার্জ, এটা কিন্তু প্রোটন, এটা নিউক্লিয়াস। হ্যাঁ, এটা কি বলতো? এটা নিউক্লিয়াস। এটা কিছু নিউক্লিয়াস। তো এখানে দেখো ইলেকট্রন গুলো ছিল বাইরের সাথে, বুঝছো? তো ইলেকট্রন গুলো কি করতেছে বলতো? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, বুঝছো? দেখো সৌরজগতে তোমার সূর্যকে কেন্দ্র করে কি করতেছে? যেমন পৃথিবী ঘুরতেছে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরে বলো দেখি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। এটা আমার প্রস্তাবনা ছিল, ঠিক আছে? দেখো এখন এখান থেকে দেখো, রাদারফোর্ড কি করছিল? ইলেকট্রনকে এই ঘোরাঘুরিকে সৌরজগতের সাথে তুলনা করছিল, বিধায় আমি তাকে কি নামে রাখি বলো দেখি? তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয় বলো দেখি? এই যে মডেলটা, এই মডেলকে হুম সৌর মডেলও বলা হয়, বুঝছো? সৌর মডেল ও বলে। এখন কেন সৌর মডেল বলে? আচ্ছা দেখো, কেন সৌর মডেল বলা হয় দেখো। তো ওই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী ঘোরে, হ্যাঁ, তো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরছিল বলো? ইলেকট্রন ঘুরছিল। সো সেজন্য তোমাকে এই মডেলকে সৌর মডেল বলা হয়। ওকে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, একদিন দেখি। তো মাথায় রাখবা, এই যে যে কোনো পরমাণু কিন্তু নিউক্লিয়াস অবস্থিত। এখানে দেখো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ধারণা কে দেয় বলো তো? রাদারফোর্ড, ঠিক আছে? নিউক্লিয়াসের ধারণা দেয়, ধারণা আছে, হ্যাঁ, আছে। তাই এই যে এই মডেলটা আরো একটা নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার মডেলও বলা হয়, ঠিক আছে? কি বলতো এটা? নিউক্লিয়ার মডেলও বলে, ঠিক আছে? দেখো তার মানে রাদারফোর্ড পরমাণু মডেলের 3টা নাম, বুঝছো? একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, এটা একটা, এটা হচ্ছে সৌর মডেল একটা, আর এটা কি বলতো? নিউক্লিয়ার মডেল একটা, বুঝছো? সো এখান থেকে কোশ্চেন আসতে পারে, তো চলো নোট করে দিই, বুঝছো? চলো দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল কয়টার নাম ছিল? রাদারফোর্ড নাম সমূহ। 1 নম্বর নাম ছিল সৌর মডেল। এটা কেন ছিল বলো দেখি? সৌর মডেল কেন ছিল? এটা কেন ছিল বলো? এটা ছিল হইতেছে, ইলেকট্রন কি করে? ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে না? তো ইলেকট্রন কে কার সাথে তুলনা করতেছিল উনি? ইলেকট্রনকে উনি ঘোরে কে বলো? এখানে সূর্য ছিল, সূর্য ঘুরতেছিল কে বলতো? এটা পৃথিবী ঘুরতেছিল, হ্যাঁ, পৃথিবী ঘুরতেছিল। আর এখানে ছিল নিউক্লিয়াস, আর এখানে কি বলতো দেখি? এটা ইলেকট্রন, ঠিক আছে? দেখো ঘোরে ঘোরে কে? এটা ঘোরে, এটা হচ্ছে পৃথিবী, আর ঘোরে ইলেকট্রন। তো সৌর মডেল কেন বলা হয়েছিল? ইলেকট্রনকে উনি পৃথিবীর সঙ্গে তুলনা করছিল, বুঝছো? ইলেকট্রন পৃথিবীর সঙ্গে তুলনা করছিল, পৃথিবীর সঙ্গে তুলনা করেন। ওকে, ঠিক আছে। তো দেখো, উনি দেখো সৌরজগতের সঙ্গে তুলনা করছিল, বিধায় আমি কি বলি বলতো? সৌর মডেল বলা হয়, ঠিক আছে? আর 2 নম্বরটা কি ছিল? নিউক্লিয় মডেল। নিউক্লিয় মডেল, নিউক্লিয় মডেল, ঠিক আছে? তো নিউক্লিয় মডেল কেন বলা হয়? তো রাদারফোর্ড মডেলে কি বলো দেখি? রাদারফোর্ড মডেলে, হ্যাঁ, নিউক্লিয়াসের কি ধারণা পাওয়া যায়, ঠিক আছে? এটা মাথায় রাখবা, নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, নিউক্লিয়াসের ধারণা পাই। তাই কি বলা হয় বলতো? এটা সৌর মডেল বলা হয়। আশা করি তুমি এটা বুঝতে পারছো, তো সুন্দর করে নোট করবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। ওকে, চলো এখন সীমাবদ্ধতা পড়বো। ওকে, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতা মানে কি জানো? কিছু কিছু ভুল ছিল, বুঝছো? তো ভুলগুলো দেখো, চলো কি? ফোর্ড মডেলের সীমাবদ্ধতা, অথবা ভুল, বা ভুল বলতে পারো, ঠিক আছে? ভুল যেগুলো পরবর্তীতে সংশোধন করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু বিজ্ঞানী বোর এসে কিন্তু এগুলো সংশোধন করে দিয়েছিলেন, বুঝছো? তো 1 নাম্বার দেখো, দেখো সৌর মডেল,
বলা হয়েছিল। একে আমরা কি বলি বলতো? সৌর মডেল। দেখো কিন্তু শর্ত আছে। সৌরজগতে কিন্তু পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, হ্যাঁ? সো জানি, ওকে। কিন্তু সূর্য এবং পৃথিবী কিন্তু কোনোভাবে চার্জযুক্ত না। কিন্তু তোমার ইলেকট্রন যে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, ইলেকট্রন কিন্তু তোমার চার্জযুক্ত, বুঝছো? এবং নিউক্লিয়াসও কিন্তু কি বলতো? চার্জযুক্ত, ওকে? সো এই যে চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তু তুলনা করছে, এটা কিন্তু এটা ভুল, ঠিক আছে? তো সৌরজগতে, ঠিক আছে? জগতে পৃথিবী ও সূর্য কি বলতো? পৃথিবী ও সূর্য চার্জহীন, ওকে? এটা একটা মাথায় রাখবা, চার্জহীন। কিন্তু ইলেকট্রন ও নিউক্লিয়াস চার্জযুক্ত। সো দেখো, চার্জহীন বস্তুর সঙ্গে, ঠিক আছে? চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তু তুলনা করাটা ভুল, ঠিক আছে? দেখো, এটা পৃথিবী সূর্য চার্জহীন, চার্জহীন ছিল, আর এটা চার্জযুক্ত। তো চার্জহীনের সঙ্গে চার্জহীন, চার্জহীনের সঙ্গে কিন্তু চার্জযুক্ত বস্তু তুলনা করাটা অযৌক্তিক, ঠিক আছে? যুক্ত বস্তু তুলনা অযৌক্তিক, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। 2 নম্বর ভুলটা কি ছিল? দেখো, 2 নম্বর ভুলটা ছিল এরকম, ওকে। দেখো, ম্যাক্সওয়েলের ততটা পড়াইতাম, কিন্তু আশা করি, আমার মনে হয় না যে ম্যাক্সওয়েল ততটা আছে, বুঝছো? সো এটাকে একটু স্কিপ করা যেতে পারে, বুঝছো? ম্যাক্সওয়েল থিওরি, ম্যাক্সওয়েল থিওরি। তো ম্যাক্সওয়েল থিওরি এরকম ছিল, চলো পড়াই। ম্যাক্সওয়েল থিওরি এরকম ছিল, হ্যাঁ। দেখো, এটা কিন্তু প্লাস ছিল, তার মানে নিউক্লিয়াস ছিল এটা, বুঝছো? তো বাইরের সাথে কি আছে বলতো? ইলেকট্রন আছে না? তো ইলেকট্রনটা কি করে বলতো? একপাশে একসময় ঘুরতে 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 কি হয় বলো দেখি এটা? মানে শক্তি হারাবে না? তুমি যদি বাইরে কোনো জিনিসকে কেন্দ্র করে ঘোরো, তো অবশ্যই তুমি শক্তি হারাবা। তো ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তো আলটিমেটলি সে কিন্তু শক্তি হারাচ্ছে। তো শক্তি হারাতে হারাতে সে কি করে বলতো? ঘুরতে ঘুরতে, এটা কিন্তু সর্পিল আকার, বুঝছো? সাপের মতো পেঁচায় পেঁচায় কি করে বলতো? একসময় নিউক্লিয়াসে পতিত হবে না? এটা কি কেন্দ্র নয় এটা? দেখো, ইলেকট্রন কি করবে? সে ঘুরতে 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 কিন্তু আলটিমেটলি একসময় কেন্দ্রে পতিত হবে, বুঝছো? সর্পিল আকার, হ্যাঁ। সো কি করবে? ম্যাক্সওয়েলের থিওরি এরকম ছিল। ইলেকট্রন ঘোরার সময়, বুঝছো? ঘোরার সময় কি করবে? শক্তি হারাবে, হ্যাঁ। শক্তি হারাবে, শক্তি হারাবে। হুম। এবং একসময় কি করবে বলো দেখি? এবং একসময় নিউক্লিয়াসে পতিত হবে, বুঝছো? কারণ কি, যখন ঘুরবে তখন তো আলটিমেটলি শক্তি হারানোর কথা নাকি? পতিত হবে। এটা কিন্তু ম্যাক্সওয়েলের থিওরি ছিল। কিন্তু দেখো, রাদারফোর্ড পরমাণু পরমাণু মডেলে এরকম কিছু বলা হয়নি, ঠিক আছে? কিন্তু রাদারফোর্ড মডেলে, আচ্ছা। দেখো, ম্যাক্সওয়েলের থিওরি কি ছিল বলো? ইলেকট্রন যখন ঘুরবে তখন শক্তি হারাবে, হ্যাঁ। তো শক্তি যখন হারাবে, তখন কিন্তু একসময় নিউক্লিয়াসে পতিত হবে। আচ্ছা, ইলেকট্রন যখন নিউক্লিয়াসে পতিত হয়, তখন কি আর পরমাণুর অস্তিত্ব থাকবে? ওকে, অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, তখন কি হয় বলো দেখি? তখন পরমাণুর অস্তিত্বই থাকবে না। কারণ কি, বাইরের শেল থাকবে না, ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে, হবেই না এটা। অস্তিত্ব থাকবে না। আচ্ছা, ঠিক আছে। এখন কিন্তু মানে তুমি যদি জাস্ট একটু পরবর্তীতে বোর পরমাণু পরমাণু মডেল দেখো, হ্যাঁ, তো তুমি দেখবা যে ইলেকট্রন কখনো এরকম করে ঘুরতে ঘুরতে শক্তি হারায় না, হ্যাঁ। শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, হ্যাঁ। তার মানে শক্তি, ইলেকট্রন কি করে না বলো দেখি? এরকম সর্পিলাকার ভাবে নিউক্লিয়াসে পতিত হয় না, বুঝছো? তার মানে কি, ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। মানে বাস্তবতা এরকম, শক্তি শোষণ বা বিকিরণ করে না। ওকে, সো এটা একটু পরেই তুমি জানতে পারবে, বুঝছো? তো আশা করি একটু বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী, যে 3 নাম্বার দেখো এখন। তো 3 নাম্বার ছিল হইতেছে, তুমি দেখো, ইলেকট্রন গুলো, হ্যাঁ, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে যে কেন্দ্র করে ঘুরবে, তো এই যে ঘোরার যে আকার বা আকৃতি, এগুলো কিন্তু কিছু বলছে কি? আচ্ছা, বলেনি, হ্যাঁ। তো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা ইলেকট্রনের কক্ষপথ, মানে যে কক্ষপথে ঘুরবে, এটার ধারণা পাই না। নিউক্লিয়াসকে কেন্দ্র করে, হ্যাঁ, কোন কক্ষপথে ঘুরবে?
ঘোরে, তার ধারণা পাই না, তার ধারণা যায় না। ওকে, দেখো 4 নাম্বার, দেখো 4 নাম্বারটা কি ছিল? তো পরমাণুর বর্ণালী সম্পর্কে ধারণা পাওয়া যায় না, বুঝছো? পরমাণু যে বর্ণালী আছে, বুঝছো? তো ইলেকট্রন যখন শোষণ বা বিকিরণ হয় তখন কিন্তু এগুলো বর্ণালী দেখা যায়। সো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা কিন্তু পরমাণুর বর্ণালীও জানতে পারি না। পরমাণুর বর্ণালী সম্পর্কে ধারণা পাই না। সো এগুলো হইতেছে সীমাবদ্ধতা কার বলতো? রাদারফোর্ড পরমাণু মডেলের। আর এটা কিন্তু আমার রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে তুমি সুন্দর একটা ধারণা পাইছো। তো পরবর্তী লেকচারে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে পড়বো। হ্যাঁ, এই যে এই পরমাণু মডেলের জায়গাতে অনেকগুলো কিন্তু ভুল রয়েছে, বুঝছো? তার ভুলগুলো কি কি ছিল? তো রাদারফোর্ড পরমাণু মডেলে উনি কি করছিল? তো চার্জহীন সৌরজগতের সঙ্গে কিন্তু কি করতেছিল? চার্জযুক্ত বস্তু তুলনা করতেছিল, এটা একটা ভুল ছিল। আর একটা ভুল ছিল কি বলো দেখি? যখন ইলেকট্রন ঘুরতেছে, ঘুরে তোমার সময় শক্তি হারাচ্ছে, বুঝছো? এটা কিন্তু ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী। তো এরকম যদি ঘুরতে থাকে তখন কি হবে বলো? রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী শক্তি হারাবে, ঠিক আছে? শক্তি হারায় পরমাণু কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বুঝছো? তো এটা কিন্তু হয় না। আবার দেখো ইলেকট্রন গুলো কোন কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথ সম্পর্কে কিন্তু ধারণা দেয়নি রাদারফোর্ড। হ্যাঁ, আবার দেখো পরমাণুর যে বর্ণালী পাওয়া যায়, হ্যাঁ, এই সেম ভাবে বর্ণালী গুলো কিন্তু তোমার ধারণা দেয়নি, ঠিক আছে? ওকে, তো এগুলো আমরা পরে জানবো। তো পরবর্তীতে বিজ্ঞানী বোর আসছে, বোর এসে এই সমস্যাগুলো সমাধান করছে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে দেখো কোশ্চেন, কয়েকটা কোশ্চেন দিয়ে, বুঝছো? কোশ্চেন গুলো তুমি সুন্দর করে নোট করে নিবা, ঠিক আছে? কোশ্চেন গুলো এরকম। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন ছিল আলফা কণা কাকে বলা হয়? আলফা কণা কি? ওকে, 2 নম্বর কোশ্চেন ছিল এরকম, রাদারফোর্ড ফোর্ড মডেলের সিদ্ধান্ত, প্রস্তাবনাগুলো লেখো। প্রস্তাবনা কি কি? হ্যাঁ, 3 নাম্বার এটা হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা কি? হ্যাঁ, কি কি, ঠিক আছে? ওকে, 4 নাম্বার হইতেছে তোমার জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? কেন ব্যবহৃত হয়, ঠিক আছে? 5 নাম্বার হইতেছে তেজস্ক্রিয় পদার্থ কাকে বলা হয়? তেজস্ক্রিয় মৌল কি? তো তুমি সুন্দর করে এগুলো জাস্ট এই সম্পর্কে ধারণা আমি সম্পূর্ণ ভিডিওতে সুন্দর করে এগুলো আহ দিয়েছি। হ্যাঁ, তো তুমি জাস্ট এগুলো সম্পূর্ণ ভিডিওটা জাস্ট দেখবা এবং সুন্দর করে নোট করবা। হ্যাঁ, নোট করে ইডু ভাইব গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? ইডু ভাইব সাবমিট করবা। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, বুঝতে সমস্যা থাকে, ওকে, তুমি আমাকে নক করবা জাস্ট। ওকে, ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, আল্লাহ হাফেজ।